মাথা উঁচিয়ে নানাবিধ ফলের করব চাষ, পুষ্টিতে থাকবো 12 মাস। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি মানিকগঞ্জের সিংগাইরে। সিংগাইরের একজন উদ্যোক্তা আছেন যিনি মূলত মিশ্র ফলের বাগান করেছেন। তো তার মুখ থেকে শুনবো তিনি কি করে কি করছেন, কি কি ফলের বাগান করছেন, আয় হচ্ছে কত বা লোকসান হচ্ছে কিনা, এর বিস্তারিত। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। মানিকগঞ্জ সিংগাইরের দক্ষিণ জামশা এলাকার সবুজ বাংলা অ্যাগ্রো ফার্ম, যার উদ্যোক্তার নাম জনাব আতিক। নানান সময়ে নানান উদ্যোক্তারা ছুটে আসেন তার বাগানে, শিখেনও হাতে কলমে। প্রায় 1400 শতাংশের উপর তার এই মিশ্র ফল বাগানটি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি দক্ষিণ জামশা সিংগাইরের মানিকগঞ্জ, যেটি অবস্থিত। এবং দেখতেই পাচ্ছেন আমার সাথে আছেন একজন উদ্যোক্তা, এবং যে উদ্যোক্তা মোটামুটি যতটুকু চোখ যাচ্ছে চারপাশ মিলিয়ে প্রায় 40 বিঘার মতো জায়গায় তিনি চায়না কমলা, মালটা, পেয়ারা আরও নানাবিধ ফল করেছেন, ড্রাগনও করেছেন না? তো আপনার এটার শুরুর গল্পটা বলেন, কবে থেকে শুরু করলেন এবং কেনই বা এই মিশ্র ফলের বাগান করলেন? আমি মূলত একজন কম্পিউটার ব্যবসায়ী এবং বিএসসি ইঞ্জিনিয়ার। তো পাশাপাশি আমি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন প্রতিবেদন দেখতাম যে এই মালটা কমলা এগুলো আমাদের দেশে হচ্ছে। তো এটা দেখার পরে মনের ভিতরে একটা ইচ্ছা জাগলো যে আমারও কিছু করা দরকার। তো ওই সোর্সেই আমি এই আমার যে জমিটা দেখছেন এটা পৈতৃক জমি, এই জমিটা পড়ে ছিল, মানুষজন খাইতেছিল। পরে নিজে চিন্তা করলাম যে আমি এখানে এসে একটা কিছু করি। তারপরে বিভিন্ন বাগান ভিজিট করে চারা সংগ্রহ করলাম। তারপরে কৃষি অফিসের যোগাযোগ করলাম, তারাও আমার কিছু সে হেল্প করলো, যে বিভিন্ন পরামর্শ দিয়ে। তার বিভিন্ন জায়গায় ট্রেনিং করলাম, যেমন কৃষি বায়োস গ্রুপে ট্রেনিং করলাম। তারপরে উপজেলা যে সমস্ত ট্রেনিংগুলো হয় সেগুলো নিলাম। নেওয়ার পরে তারপরে বাগান শুরু করলাম। শুরু করার পরে তখন প্রথম আমি মানে পেয়ারা, কুল, মালটা, ড্রাগন এসব দিয়ে শুরু করছি। প্রথম বছরই আমি পেয়ারা এবং কুল পাওয়া শুরু করছি। দ্বিতীয় বছর থেকে অল্প পরিমাণ মালটা, তৃতীয় বছর ভরপুর প্রোডাকশন শুরু হয়ে গেছে। 2020-21 থেকে মনে করেন এখন 4 বছর হয় আমার বাগানের। এখন মোটামুটি আমার বাগান চতুর্দিকে দেখতেছেন তো পুরা ফলে ফুলে পরিপূর্ণ। এবং পাশাপাশি আমার মাছের খামার আছে, গরু আছে, সবকিছু মিলে একটা সমন্বিত খামার বলতে পারি। সমন্বিত খামার করার পিছনে কিছু কারণ আছে। যেমন আমি যদি কোনো একটা করি তাহলে আমার দেখছে ওই সিজনে একটা ফল আসলো, সারা বছর আমার বসে থাকতে 12 মাস বসে থাকতে হয়। আর সমন্বিত খামার 12 মাস আমার কোনো না কোনো কিছু আসতেছে, প্রোডাকশন আসতেছে। সাইট্রাস ফ্যামিলির গাছ হচ্ছে এই মালটা। তাছাড়া কমলাও কিন্তু এই সাইট্রাস ফ্যামিলির গাছ। এর যত্ন অনেকটা লেবু গাছের মতোই করতে হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরের মতোই পরামর্শ দিয়ে যায় কৃষকদের, উদ্যোক্তাদের। তাই চলুন সিংগাইর উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে শোনা যাক এই বাগান নিয়ে কিছু কথা। জনাব আতিকুর রহমান একজন শিক্ষিত উদীয়মান কৃষক। উনি আমাদের সিংগাইরের উপজেলার জামশা ইউনিয়নে 40 বিঘা জমিতে মিশ্র ফল বাগান করেছেন এবং এখানে তিনি মালটা, পেয়ারা এবং ড্রাগন চাষ করতেছে। অন অ্যান অ্যাভারেজ মালটা থেকে এবছর 32 লক্ষ টাকার মতো সে মালটা বিক্রি করবেন। পেয়ারা গাছ রয়েছে 2000টি, যেখান থেকে প্রায় 19 লক্ষ টাকার পেয়ারা বিক্রি করতে পারেন। ড্রাগন রয়েছে 1500টি, যেখান থেকে প্রায় 3 লক্ষ টাকার মতো ড্রাগন উনি বিক্রি করবেন। তো এই যে একটা বাগান থেকে প্রায় 60 লক্ষ টাকার মতো কিন্তু ইনকাম আসতেছে। যদি এখানে কৃষকরা যদি একক বাগান করত তাহলে সে বছরে একটা বার ফলন পেত। মিশ্র বাগান করার কারণে কৃষকরা একসাথে 3 ধাপে 3টা ফসলের
ইনকাম পাচ্ছে, যার ফলে হচ্ছে কৃষক অধিক বেশি লাভবান হচ্ছে। তো আমি কৃষক ভাইদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি কৃষক ভাইরা যাতে এক ফসলের উপর নির্ভরশীল না হয়ে একাধিক ফসল করে, তাহলে তারা আরও বেশি স্বাবলম্বী এবং অর্থ উপার্জন করতে পারবে। মিশ্র ফলের বাগান হলো এমন একটি বাগান যেখানে একই জমিতে একাধিক জাতের ফল গাছ রোপণ করা হয়, যেমন পেয়ারা, বরই, কলা, মাল্টা, কমলা ইত্যাদি। এর সুবিধা হলো অল্প জমিতে বেশি ফল পাওয়া যায় এবং সারা বছর ধরে ফল ও পুষ্টি সরবরাহ নিশ্চিত করা যায়। এই ধরনের বাগান অর্থনৈতিকভাবে লাভজনক এবং কৃষকদের দারিদ্র্য বিমোচনে সাহায্য করে। তো আতিক ভাই, এটা হচ্ছে আপনার একদম ফিল্ডে চলে এলাম, তাই না? জি জি। আগে তো উপর থেকে বেশ সুন্দরই লাগছিল। আচ্ছা, এখানে পেয়ারা দেখতে পাচ্ছি। আচ্ছা, পেয়ারা হয়েছে আমি একটা মালটা একটা পেয়ারা, কারণ চিন্তা করেন যে মালটাটা আমার 3 বছর পরে প্রোডাকশন দিবে, আমি 3 বছর জমিটা ফালায় রাখবো না, সেজন্য আমি করছি একটা মালটা দিছি একটা পেয়ারা দিছি। পেয়ারা আমার 6 মাস 7 মাস পর থেকে প্রোডাকশন শুরু হয়ে গেছে। এটা কি জাতের পেয়ারা? এটা থাই 5 জাতের। থাই 5, এটার প্রোডাকশন কেমন? এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আপনি যখন শুরু করেছিলেন প্রত্যেকটা কিন্তু বেড করে করে করা, তখন কি মাটি পরীক্ষা করে নিয়েছিলেন বা এমন কোনো ব্যবস্থা গ্রহণ করেছিলেন কি? না, আসলে এভাবে মাটি পরীক্ষা করা হয় নাই, তবে আমি বিভিন্ন বাগান ভিজিট করার পরে দেখছি যে আমাদের যে বেলে দোআঁশ মাটিতে, এই মাটিতে অন্যান্য জায়গায় হচ্ছে, সেই জন্য তাহলে বুঝতে পারলাম যে আমাদের মাটিতে হবে। আর বেড সিস্টেমের কথা বললেন, এটা হলো আমি চিন্তা করলাম যে ধরেন আমি যদি পানি দিতে যাই, যেমন শীতকালে পানি দেওয়ার জন্য, তখন আমাকে পুরো বাগানটা ফ্ল্যাট করে দিতে হয়, অনেক পানি খরচ হয় এবং আগাছা উঠে যায়। আমি বেড সিস্টেম করার কারণে আমি এই ড্রেন দিয়ে আমি পানি ছেড়ে দিই। পানি ছেড়ে দিলে তাহলে আমার গাছগুলো মনে করেন যে পানি যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারতেছে। এবং খালি এটাই না, বর্ষার সময় আবার যদি আমি একদম লেভেল থাকতো তাহলে বৃষ্টিতে পানিটা জমে গেলে এই পানি গাছের জন্য আমার ক্ষতি হতো। সেক্ষেত্রে সাইট্রাস ফ্যামিলি তো পানি সহ্য করতে পারে না। এই জন্য হয়েছে এই বেডটাতে আবার ওভার বৃষ্টি হলে এই বেডের মধ্যে মানে নিচে ক্যানেলের মধ্যে পানি থাকতেছে, বেডে থাকে না। সেক্ষেত্রে আমার দুই দিক থেকেই সুবিধা হয়েছে, এই জন্য করা হয়েছে আর কি। বাহ। সাধারণত মিশ্র ফল বাগানের মধ্যে একটি গাছকে তথা একটি ফলকে প্রদান করতে পারলে বেশ ভালো হয়। আমাদের আজকের এই উদ্যোক্তা মাল্টার গাছ এবং কমলার গাছকেই প্রধান রেখেছেন। আতিক ভাই, এই যে এই পাশে মাল্টা গাছ তো দেখতেছি প্রচুর ধরে আছে, তো মাল্টা গাছটা মানে চারাটা কি কি জাতের আছে? আমার এখানে 2 জাতের চারা আছে, একটা হলো আপনার বাড়ি 1 আর হলো মিশরি জাতটা। এটা হচ্ছে মিশরিটা, এটা হলো এটার মানে বৈশিষ্ট্য কি? এটা বাড়ি 1 এর চেয়ে এটা সাইজ একটু ছোট হবে, এটা পয়সা চিহ্ন থাকবে, সাইজ একটু ছোট হবে। এই যে পয়সা চিহ্নটা থাকবে না নিচে? হ্যাঁ থাকবে, কিন্তু সাইজ একটু ছোট হবে। যেমন এটা 6টা কেজি হবে, বাড়ি 1 আপনার 4টা-5টা কেজি হবে, আকারে বড় হয় বাড়ি 1টা। এটার মিষ্টতা অনেক বেশি, এটার টিএসএস পরিমাণ 16-16%, আর বাড়ি 1 10 থেকে 11-12 পর্যন্ত। তো মিষ্টির দিক দিয়ে এটা ভালো হলে এটার মার্কেটটাও তো ভালো। হ্যাঁ ভালো। এটা যখন পাকে মানে পুরোপুরি পরিপক্ক হয় ইয়েলো কালার হয় নাকি? টোটাল হলুদ হয়ে যাবে, টোটাল হলুদ হয়ে যাবে। এবং এটা আরেকটা বৈশিষ্ট্য বলি, বাড়ি 1টা আমরা আগস্ট সেপ্টেম্বরের মধ্যে রস শুকায় যাবে, ওটা রস থাকে না বেশি। আর এটা আপনি জানুয়ারি পর্যন্ত, আমি গত বছর জানুয়ারি পর্যন্ত এটা রাখছিলাম, রস শুকায় নাই। এটা তাহলে একটা ভালো দিক বলতে পারেন, তাই না? তো মিশরীয় যে জাতটা বলতেছেন, এটা চারা থেকে পেয়েছিলেন আপনি? এটা আমি ফটিকছড়ি থেকে চারা আনছিলাম, ইউনুস এগ্রো থেকে। ওরে বাবা, বেশ দূর থেকে। তো এই উদ্যোক্তাদের এই ব্যাপারটা দর্শক আপনারাও শুনুন, যেটা হচ্ছে উদ্যোক্তাদের সবসময় হচ্ছে খেয়াল রাখতে হবে কোন ভালো জাতের চারা কোন অঞ্চলে পাওয়া যায়, তাইলেই কিন্তু বাগান করে আপনি লাভবান হইতে পারবেন। আচ্ছা, এই পাশে দেখতে হচ্ছে ব্যাগিং করছেন না? আচ্ছা, এটা সম্পর্কে একটু কথা বলবেন, চলো আমরা যাই সেখানে। এটা হয়েছে হলাম মালটা যে আমরা বাজারে যে মালটাটা পাই, ওই মালটাটা মনে করেন যে একদম হলুদ, সুন্দর হলুদ থাকে, কোনো স্পট থাকে না। আর আমাদের যে ন্যাচারাল যে হলুদ হয়, এটা অনেক সময় একটু স্পট থাকতে পারে। তো আমরা এই জন্য চিন্তা করলাম যে এটা আমরা এই শুনছি যে ব্যাগিং করলে নাকি এরকম নিখুঁত হলুদ আসে। তো আমার এটা ব্যাগিং বেশি দিন হয় না, এটা রাখতে হয় প্রায় 2 মাসের মতো। এই দেখেন, এটা 15 দিন কালার তো চলে আসছে, দেখি 15 দিনের মতো হয়। এটা আমি করছি, ব্যাগিং করছি, দেখেন কালার হলুদ চলে আসছে এবং কোনো স্পট কিন্তু ওইভাবে নাই, এরকম নাই। মানে সোজা কথা, মার্কেট ভালো পাওয়ার জন্য এটা একটা ভালো পন্থা হতে পারে। কিন্তু আমি আপনাদের আরেকটা জিনিস বলি, সেটা হলাম যে এই মালটাটা ব্যাগিং এর মালটা আর ন্যাচারালি যে মালটাটা, ওই ন্যাচারালি যে মালটাটা, এটা কিন্তু টেস্ট বেশি আসবে, স্বাদ বেশি হবে, স্বাদ বেশি হবে, এটার মিষ্টতা অনেক বেশি হবে। আর এটা দেখতে সুন্দর, ওটা খাইতে ভালো, ওটা খাইতে ভালো।
এই মালটাটা ম্যাচুইট হবে অক্টোবরের মাসে যায়, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে 3 মাস যায় এলাম ম্যাচুইট হবে, ডিসেম্বরে যায় ফুল ম্যাচুইট এবং ওর টেস্ট থাকবে অনেক বেশি, 16-র উপরে টিএসএস যাবে। কিন্তু আমরা করব কি জুলাই মাস থেকে মালটা বিক্রি করা শুরু করে দিব, তাইলে ওই মালটাটা পাইনছে জাম্বুরে গন্ধ কইব, মানে কাস্টমার একবার কেউ খাইলে দ্বিতীয়বার 400 টাকাতে মালটা খাইব ওইটা, কিন্তু তাও এই যে এটা 100 টাকা 60 টাকা দাম। তো এই বাজারটা তো আমার মনে হয় কিছু অসৎ ব্যবসায়ী কিংবা কাউরা নষ্ট করতেছে নাকি? হ্যাঁ, এটার প্রধান কারণ হইছে কিছু ব্যবসায়ী আছে, কিছু আমাদের মতো বাগানি আছে। অনেক বাগানি আছে এই ফলটা আমি নিজে হারভেস্ট করে মার্কেটে বিক্রি করব, এটা একটা প্যারা মনে করে। এরা করে কি ব্যাপারীর কাছে পুরো বাগান বেচে দেয়, বাগানে ফল বিক্রি করবে বলতে পারবো মনে করেন 20 লাখ টাকা, ও 8-10 লাখ টাকা বাগানটা বেচে দিছে। তো এই ব্যাপারী আবার মনে করবে যে আমি 8 লাখ টাকা কিনছি, আমার 2 লাখ টাকা প্রফিট হলি হয়, ও করবে কি ম্যাচুইট আর সব কাইটে বাজারে নিয়ে যাবো। তো সব কাইটে বাজারে নিয়ে গেলে করবে কি ওই একটা রস হইব না, একটা একটু টেস্ট হইব, একটা টেস্ট হইব না, মানুষজন ওইটা খায় মানে বাজার দ্বারে টোটালি শুয়াই ফেলছে, মানে নষ্ট করে ফেলছে এই মালটা। এই মালটার ভবিষ্যৎটাকে আমরা এবং ব্যাপারী দুইজনেরই নষ্ট করছি। সেক্ষেত্রে আমার মনে হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি একটু এগিয়ে আসে, বাজার মনিটরিং করে, তাহলে মনে হয় ভালো হয়, তাই না? হ্যাঁ, এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ আছে, সেটা হলাম যে এই মালটাটা সেপ্টেম্বর বা অক্টোবরের আগে বাজারে আনা যাবে না, এবং এই মালটা যখন আসবে তখন বাইরের মালটা আমাদের বাজারে থাকতে পারবে না, তাহলে বাধ্য হয়ে মানুষ এই মালটাটাই খাবে। আমাদের আমদানি ওদিকে বন্ধ করলে এটার চাহিদা বেড়ে যাবে। হ্যাঁ, বন্ধ করে দিব, আমরা খামাখা ট্যাক্স দিয়ে ভ্যাট ট্যাক্স দিয়ে বা ডলার খরচ করে তো আমাদের ওই মালটা আনার দরকার নেই, পর্যাপ্ত মালটা হচ্ছে। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে, প্রথমত আপনাদের ওই সময় আমদানিটা বন্ধ করে দিতে হবে, আর আপনার হইলাম এই মালটাটা বিক্রি করার জন্য উৎসাহিত করতে হবে, যাতে এই মালটাটা মানুষ বিক্রি করতে পারে। মালটা সাইট্রাস পরিবারভুক্ত একটি বিদেশি ফল, সাধারণত কমলা আর বাতাবি লেবুর সংকরায়নের ফলে এর সৃষ্টি হয়েছে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জাতের মালটার চাষ করা হচ্ছে। আমাদের আজকের এই উদ্যোক্তার বাগানেও কিন্তু বেশ কয়েকটি জাতের মালটা রয়েছে। অন্য ভাষায় বলা যায় এর আদি উৎপত্তি স্থল হচ্ছে ভিয়েতনাম, দক্ষিণ চীন, উত্তর পশ্চিম ভারত ইত্যাদি। রোগীর পথ্য হিসাবে মালটা বেশ ভালো, তাছাড়া খেতেও এটি বেশ সুস্বাদু, দারুণ গন্ধ। মালটায় পুষ্টিতে ভরপুর। পুষ্টিবিদদের মতে এর প্রতি 100 গ্রাম ফলে 200 মিলিগ্রাম ক্যারোটিন এবং ভিটামিন সি আছে প্রায় 50 মিলিগ্রাম। অন্য পুষ্টি উপাদানের মধ্যে শর্করা, আমিষ, চর্বি, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন B1, ভিটামিন B2 এবং খাদ্য শক্তি রয়েছে যথাক্রমে 12 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম, 0.2 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম এবং 200 কিলো ক্যালোরি। সুতরাং বোঝাই যাচ্ছে মালটা কতটা বেশি উপকারী একটি ফল। আচ্ছা আতিক ভাই, এটা হচ্ছে আপনার চায়না কমলা না? তো এগুলোর চারা সংগ্রহ করেছিলেন কোত্থেকে? এটা আমি চারা সংগ্রহ করেছিলাম চুয়াডাঙ্গা থেকে, ওমর ফারুকের কাছ থেকে চায়না কমলা চারাটা সংগ্রহ করছিলাম। তো এগুলোর যত্ন কিভাবে কি করতেছেন বা এগুলোর রোগবালাই সম্পর্কে একটু বলেন তো। চায়না কমলার আসলে ওই রকম রোগবালাই নাই, এটা মানে এই মাসে একবার মনে করেন কীটনাশক স্প্রে করতে হয়, ছত্রাকনাশক 2 মাস 3 মাস পরে একবার স্প্রে করলে হয়েছে। আর কমলাতে সারও খুব বেশি লাগে না, বরঞ্চ বেশি সার দিলেই সমস্যা কমলাতে। আমরা বছরে একবার করে সার দিই কমলাতে। কি কি সার দিচ্ছেন? আমরা যখন হারভেস্ট করার পরে আমরা যে সারটা দিই সাধারণত টিএসপি একটু দিই, অল্প পরিমাণ টিএসপি, পার গাছে 250 গ্রাম করে। আর যখন আপনাদের ফেব্রুয়ারি মাসে ফ্লাওয়ারিং শেষ হয়ে যায়, মার্চ মাসের শেষের দিকে ছোটো ছোটো গোটা আকার হয়, তখন আমরা একটু বেশি খাবার দিই। তখন একটা গাছে মনে করেন যে 400-500 গ্রাম করে খাবার দিই। তখন মানে মিক্স খাবার, যেমন ইউরিয়া দিই, ইউরিয়া খুব কম, ড্যাপ দিই, টিএসপি দিই, আর পটাশ দিই, সাথে বোরন, জিম, এই সব কিছু মিক্স করে বা জৈব সার মিক্স করে এগুলা গাছের গোড়ায় দিয়ে দিই। গাছের গোড়ায় দিয়ে দেন। আর এমনিতে আপনার মতে কি চায়না কমলার যে স্বাদ, এখন তো কেবল হলুদ হলুদ হচ্ছে, তো স্বাদটা কেমন হয়? এটা আসলে এখন তো এখনো পুরা ম্যাচুইট হয় না এই জিনিসটা, নভেম্বর বা ডিসেম্বরের দিকে ফুললি ম্যাচুইট হবে। এখনো পুরোটা কি হলুদ হয়ে যাবে? পুরা হলুদ হয়ে যাবে এবং মানে টক বলতে কিছু থাকবে না, এত মিষ্টি থাকবে এটা। অনেক উদ্যোক্তারা এখন তার এই বাগানে আসছেন, দেখছেনও হাতে কলমে অনেকটা, এবং তার সাথে সাথে অনুপ্রাণিত হচ্ছেন। সুপ্রিয় দর্শক, আতিক ভাইয়ের বাগানে পেয়ে গেলাম আরও একজন উদ্যোক্তাকে, যিনি মূলত একজন সফল উদ্যোক্তাই বলতে পারি সবজির জগতে, নাকি? তো কি নাম ভাই আপনার? আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। তো আপনি এই যে আতিক ভাইয়ের প্রায় 40 বিঘার উপরে আমি বলবো যে মিশ্র ফলের বাগান,
তো আপনি নিজেও একজন উদ্যোক্তা। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে উদ্যোক্তারা আছেন তারাই কিন্তু আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাই তো? তো সেক্ষেত্রে আপনি একটু বলেন বাগানটাকে কেমন দেখলেন, কিভাবে দেখলেন? তা আসলে আমরা যারা এই মাঠ ফসল বলি বা আপনার উদ্যান ফসলে যেমন ফল এবং সবজি বলি, যেমন আমি মূলত সবজি নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমি যেটা ফেস করি বা আগে করতাম আর এখন যারা করে, এটা হচ্ছে আপনার হচ্ছে এই আমরা যারা নতুন আসছে তারা অনেকে হচ্ছে আপনার জমিটা হচ্ছে সিলেকশনে ভুল করে, যার কারণে হচ্ছে এই অনেক সময় হচ্ছে লসের লোকসান হচ্ছে, আবার হচ্ছে জেনে না বুঝে হচ্ছে কৃষিতে নামা। সাধারণত শুষ্ক ও উষ্ণ জলবায়ু মাল্টা চাষের জন্য বেশ উত্তম। বায়ুর আর্দ্রতা এবং বৃষ্টিপাতের ফলে গুণাগুণকে প্রভাবিত করতে পারে। অতিবৃষ্টিতে ফল বেশি রসালো হয়। এছাড়া খোসা পাতলার পাশাপাশি গুণগত মানও হয় নিম্ন। রোগ প্রকার আক্রমণ বেড়ে যায় অতিবৃষ্টিতে, তবে শুষ্ক আবহাওয়ার ফলে স্বাদ ও মানকে বেশ উন্নত করে। আচ্ছা আতিক ভাই, আজকে তো সারাদিন ঘুরলাম আপনার সাথে। আপনি মালটা দেখাইলেন, কমলা দেখাইলেন, পেয়ারার গাছ দেখাইলেন, ড্রাগন দেখাইলেন। তো মোটামুটি মিশ্র ফল বাগান, তার সাথে ড্রাগনের আবার একক বাগান, এবং আপনি যেটা বলছিলেন যে পুরোটাই একটা সমন্বিত খামার করার একটা চেষ্টা আগে থেকে চালাচ্ছেন। পুকুরও আছে ওই পাশে, তাই না? আবার গরু ছিল, সামনে ভেড়া পালনের ইচ্ছা আছে নাকি? তো সব দিক মিলিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সামনের দিকে আমরা আপনাকে কিভাবে দেখতে পাবো বা আর কি কি করবেন বলে আশা করছেন? আমার তো মোটামুটি যে গাছ যা করার মতো অলরেডি হয়ে গেছে। এখানে আমি চাচ্ছিলাম যে মানে অ্যাগ্রো ট্যুরিজম একটা সেন্টার করার জন্য, যে মানুষ এখানে অন্যান্য জায়গায় যেমন বেড়াইতে যায় এখানেও বেড়াইতে আসবে। যে যেমন বাগানের মাঝখানে যে রাস্তা আছে, রাস্তাটা পার্কিং টাইল করে দিলাম, জায়গায় জায়গায় লাইটিং করে দিলাম, কিছু বসার মতো জায়গা করে দিলাম, কিছু ঘর করে দিলাম, মানে যাতে মানুষ আসে একটা বিনোদন, মানে আসবে, বেড়াবে, ফল যেটা পছন্দ খাবে, কিনে নিয়ে যাবে। জি, এরকম একটা প্ল্যান করা আছে। এভাবেই দেশে বিদেশে বিভিন্ন জাতের ফলের আবাদ হচ্ছে আমাদের এই বাংলাদেশে। এভাবে যদি আমাদের উদ্যোক্তারা ছড়িয়ে দিতে পারে তাদের ফলের চাষ, তাহলে পুষ্টিতে আমরা অনেক বেশি এগিয়ে যাব। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম মানিকগঞ্জের সিঙ্গার এলাকায়। এখানে একজন উদ্যোক্তা চমৎকার করে মিশ্র ফলের বাগান করেছেন, তারই সাফল্যকথা গল্প আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশেষ করে তিনি কি করেছেন, কি ফলের গাছ লাগিয়েছেন সেই ব্যাপারগুলো। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন ফলের অনেক বাগান হচ্ছে। অনেকে ড্রাগন ফলের বাগান করছেন, অনেকে মাল্টা ফলের বাগান করছেন। তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই যে মাল্টা, যেটি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত আসলে পরিপক্ক হবে, সেই মালটা কিন্তু আরও আগ থেকে বাজারে পাওয়া যাচ্ছে। এটি আমাদের কৃষকদের জন্য খুবই ক্ষতিকারক। এটি দেখা উচিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বিপণন বিভাগকে আরও বেশি করে দেখা উচিত। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে কৃষিকাজ এমনই একটি পেশা, যেই পেশা হচ্ছে একটি মহান পেশা, এবং এই কৃষিকাজ করে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।